সকাল সকাল আজানের ধ্বনিতে ঘুম ভাঙল রাজিয়ার। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করল। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা রেডি করতে লাগলো। ঘর ঝাড়ু দিয়ে ফেলল, থালা বাসনগুলো সব পরিষ্কার করল, যাবতীয় সব কাজ সেরে নিল। 8টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ডাইনিং টেবিলে বসে রাজু তার বোনকে ডাকছে। কিরে রাজিয়া, নাস্তা দিবি না? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই তো ভাইয়া আসছি, দাঁড়াও একটু দাঁড়াও। রাজিয়া নাস্তা নিয়ে এসে রাজুর সামনে রাখল। রাজু নাস্তা খেয়ে তোড়জোড় করে চলে গেল অফিসে। রাজু যাওয়ার পর দুপুরে রান্নার কাজে লেগে যায় রাজিয়া। দুপুর 12টা বাজে। কাকলি এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। এ ভাবি ভাবি, উঠো, দুপুর হয়ে গেল তো, আর কত ঘুমাবে? রাজিয়ার ডাকে বিরক্তি বোধ করে ঘুম ভাঙল কাকলির। তোর জন্য কি একটু শান্তিমতো ঘুমাতেও পারবো না নাকি? ঘাড়ের উপর উঠে বসে বসে খাচ্ছিস আর জ্বালাচ্ছিস। এ কি বলছো ভাবি তুমি? আমি ঠিকই বলছি, এত বড় হয়েছিস তবুও এখনো আমার সংসারে বসে বসে খাচ্ছিস। ভাইয়ার তুমি ছাড়া আমার আর কেই বা আছে দুনিয়াতে, বলো ভাবি? বাবা মা মারা যাওয়ার পর একমাত্র তোমরাই তো আমার আপনজন রয়েছ। হয়েছে হয়েছে, তারা মারা গিয়ে তো বেঁচে গিয়েছেন, জ্ঞান দিস না, কাজ কর গিয়ে। যা বাথরুমে দেখ, বালতিতে আমার জামা কাপড়গুলো ভিজানো রয়েছে, ওগুলো ধুয়ে শুকাতে দিয়ে আয়, আর আমার জন্য খাবার রেডি করে দিয়ে যা। রাজিয়া ভাবির এমন ব্যবহারে খুব কষ্ট পেয়ে রুম থেকে বের হয়ে গেল মন খারাপ করে। সন্ধ্যায় রাজু বাসায় ফিরে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে তার স্ত্রী কাকলিকে নিয়ে বাইরে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। কাকলি নিজেকে সজ্জিত করছে। এমন সময় রাজিয়া দরজার কাছে আসলো। ভাইয়া, আমার 5,000 টাকা লাগবে। টাকার কথা শুনে কাকলি ব্রু কুচকাল। তুই টাকা দিয়ে কি করবি? কলেজের পরীক্ষার ফি দিতে হবে। পরীক্ষার ফি দিবি নাকি ছেলে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে খরচ করবি? ভাবি, এসব কি বলছো তুমি? আরে থামো তো তুমি। এই শোন, আমার কাছে টাকা নেই সেরকম। অনেক পড়ালেখা করেছিস, এখন ঘরের কাজ কর, শীঘ্রই তোর বিয়ের ব্যবস্থা করছি। পড়াশোনা বাদ দিয়ে সাংসারিক চিন্তা শুরু কর। আর শোন, আমি আর তোর ভাবি একটু বাইরে গেলাম, তুই বাসায় থাক, আমাদের আসতে অনেক রাত হবে। রাজিয়া নিজের ভাইয়ের কথাগুলোই খুবই কষ্ট পায়। ওর তখন নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল। বাবা মায়ের কথা বড্ড মনে পড়ছিল ওর তখন। রাতে তরকারির কড়াই কাচিয়ে ঝোল ছাড়া আর কিছুই পেল না সে ঝোল দিয়ে ভাত খেয়ে কোনো মতে পেট ভরে নিল। অনেক রাত করে ওর ভাবি আর ভাই বাসায় ফিরল, আর এসেই তাদের রুমে গিয়ে রুম লক করে দিল। রাজিয়া বিছানায় শুয়ে শুয়ে বাবা মায়ের কথা মনে করছে আর অঝরে কেঁদে চলছে। ভাবছে দুনিয়ায় জন্মদানকারী বাবা মায়ের সম্পর্ক ছাড়া সব সম্পর্ক পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে সব সম্পর্ক বদলে যায়। পরদিন বাসায় দরজা নক করল কেউ। রাজিয়া দরজা খুলে দেখল দরজার সামনে ওর ভাবির ছোট বোন সীমা দাঁড়ানো। রাজিয়া সালাম দিল। সীমা রাজিয়াকে তেমন একটা পাত্তা না দিয়ে রুমে ঢুকে গেল। রাজিয়া একটু কষ্ট পেয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আপু, আপু, কই তুমি? আরে সীমা, এসে গেছিস? দুলা ভাই বলে জড়িয়ে ধরলো রাজুকে। আরে এই যে আমার ছোট্ট শালিক এসে গেছে। এবার কিন্তু অনেকদিন থাকবো ভাইয়া। তুমি আজীবন থাকলেও আমার কোনো সমস্যা নেই। আই নো ব্রাদার ইন ল। আচ্ছা তোমরা থাকো, আমি বাজারে গিয়ে বাজার করে আনছি। এই বলে রাজু বাজারে চলে গেল। কোনো কষ্ট হয়নি তো তোর? না আপু, তবে গলা শুকিয়ে গিয়েছে। রাজিয়া, তাড়াতাড়ি এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আয় তো। রাজিয়া শরবত নিয়ে আসলো। তারপর কাজের মেয়ের মতো সীমার সামনে এগিয়ে দিয়ে শরবত নিতে বলল। দুপুরে বাসায় রকমারি সব খাবারের আয়োজন করা হয়েছে। সবাই খেতে বসেছে, আর রাজিয়া সবাইকে খাবার দিচ্ছে। খাবার খেতে খেতে রাজু বলল, তা শালিকা, লাস্ট সেমিস্টারের রেজাল্ট কী এলো তোমার? A+ এসেছে ভাইয়া। ওয়াও, গ্রেট জব। এই না হলো আমার বোন, লাখে একজন। তুমি চিন্তা করো না শালিকা, তোমাকে আমি প্রাইভেট ভার্সিটিতে পড়াবো। সত্যি ভাইয়া? প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করানোর কথা শুনে রাজিয়া কষ্ট পেল, কারণ পড়াশোনা করার জন্য তার অনেক আগ্রহ ছিল। সবাই খাবার খেয়ে চলে যাওয়ার পরে রাজিয়া খেতে বসল। খেতে বসে দেখল শুধু ভাত আর ডাল ছাড়া কিছুই নেই। সবাই যার যার মতো পেট পুরে খেয়ে নিয়েছে। কোনো রকমে ডাল ভাত দিয়ে ভাত খেয়ে উঠল রাজিয়া। রাতে সীমাকে ঘুমাতে দেয়া হলো খাটের উপরে, আর রাজিয়া স্থান পেল মেঝেতে। তবুও বিন্দু পরিমাণ অভিযোগের ছাপ দেখা গেল না রাজিয়ার চোখে। কনকনে শীতের ভেতরে পাতলা একটি কাঁথা গায়ে দিয়ে ঠান্ডা মেঝেতে ঘুমিয়ে গেল রাজিয়া। পরদিন ঘর ঝাড়ু দিচ্ছে রাজিয়া। এমন সময় সীমা হাতে কিছু জামা কাপড় নিয়ে আসলো। এই শোনো, আমার এই জামা কাপড়গুলো একটু ধুয়ে দিও। তোমার কাপড় চোপড় একটু কষ্ট করে তুমি ধুয়ে নিলেই তো পারতে। কি বলো তুমি? এত সাহস তোমার? ছোট লোক জানি কোথাকার। সীমার উচ্চ গলার আওয়াজ শুনতে পেয়ে রুম থেকে কাকুলি আর রাজু বের হয়ে আসলো। কি হয়েছে রে সীমা, চিল্লাচ্ছিস কেন? দেখো না আপু, আমি রাজিয়াকে রিকোয়েস্ট করে বললাম যে আমার হাতে ব্যথা, আমার এই অল্প কয়েকটা জামা যাতে একটু ধুয়ে দেয়, তাতে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। কিরে রাজিয়া, তুই দেখি বেশি বড় হয়ে গেছিস।
আজকে তোর ক্ষমা নেই, এই বলে রাজিয়ার গালে চড় দিতে যাবে। এমন সময় রাজিয়া রাজুর হাত ধরে ফেলল। দাঁড়াও ভাইয়া, তুমি আমার গায়ে হাত তোলার অধিকার রাখো না। কি বললি তুই? আমি অধিকার রাখি না মানে? ভুলে যাস না যে আমি তোর বড় ভাই। তুমি আমার বড় ভাই, সেটা আমি মনে রাখবো কেন? মনে রাখার জন্য কি করেছো তুমি আমার জন্য? ভাই হতে গেলে বোনকে ভালোবাসতে হয়, ভাইয়ের দায়িত্ব পালন করতে হয়। শালীর মিথ্যে নালিশে তুমি আজ নিজের বোনের গায়ে হাত তুলতে উদ্ধত হলে? এক মায়ের পেট থেকে জন্ম নিয়েছি আমরা। তুমি কি ভুলে গেছো যখন তুমি সিগারেট খেয়ে বাবার পকেটের টাকা চুরি করে বাসায় মা বাবার কাছে ধরা খেতে, তখন তোমাকে যেন না মারে তার জন্য আমি তোমার সামনে এসে দাঁড়াতাম সব সময়। মাঝে মাঝে বাবা মায়ের মারও খেয়েছি তোমাকে বাঁচাতে গিয়ে। আজকে আমার সেই ভাইটা নিজের শালীর জন্য নিজের নিজের বোনের গায়ে হাত তুলতে উঠে এলো। আমাকে দিনরাত চাকরের মতো কাজ করিয়েছ, আমি অভিযোগ করিনি, কারণ তোমাদেরকে ভালোবাসি। আমি নিজের পরিবার ভেবে সব কিছু করে গেছি। আমি কি কাজের লোক হয়ে থাকার জন্য এই বাড়িতে থাকি? এই বাড়ির অধিকার কি তোমার একার? বাবা তো অর্ধেক বাড়ি আমার নামে করেছে, বাকি অর্ধেক তোমার নামে। ভুলে গেছো সেটা? শালি পড়াশোনা করলে তাকে বাহবা দিতে পারো, অথচ নিজের বোনের কলেজের ফি চাইতে গেলে বাজে কথা শোনাও। আর এই যে ভাবি, তুমি নিজের ননদকে আপন বোন মনে করতে পারো না? সুখী পরিবারে বিষের প্রবণতা ছড়াও কেন? আমিও তো তোমার বোনের মতো। তোমার আপন বোন তোমার কাছে যে ভালোবাসাটা পায়, সে ভালোবাসাটা তো আমিও তোমার কাছ থেকে পাওয়ার অধিকার রাখি। তোমরা নিজেদের ভেতর থেকে নিজেদের মনুষ্যত্ব বোধটা হারিয়ে ফেলেছ, যার কারণে আপন মানুষদের সাথে পশুর মতো আচরণ করো। তোমাদের সাথে কথা বলে লাভ নেই, তোমরা হলে তেলা মাথায় তেল দেয়া মানুষজন। আসলে দুনিয়ায় বাবা মায়ের সম্পর্ক ছাড়া সবাই স্বার্থপর। রাজিয়ার কথাগুলো শুনে রাজু, কাকলি, সীমা স্তব্ধ হয়ে গেল। ওরা নিজেদেরকে অপরাধী মনে করছে। রোজিনার কাছে তাই ক্ষমা চাইল। আসলে অন্যদেরকে খুশি করতে গিয়ে নিজেদের আপনজনকেও ভুলে যায়। খারাপ ব্যবহার আচরণ করে তাদের মনে কষ্ট দেই। লোপ পায় আমাদের বিবেক বুদ্ধি। নিজের বোন আর শালি দুজনেই আপনার বোন। আর নিজের আপন বোন হোক আর স্বামীর বোন ননদ হোক, সেও আপনার বোন। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে রিহান। তখনই স্ত্রী সানিতা গিয়ে বলল, এই শোনো, দুবার তো ভার্সিটিতে চান্স হয়েছে, ঢাকায় শিফট করবে, তাই আমি বলে দিয়েছি আমার বাসাতেই থাকতে। শুধু শুধু বাহিরে একা থাকার কি দরকার বলো? হ্যাঁ, ঠিকই কাজ করেছো। আমরা দুইজন মাত্র মানুষ থাকি, তোমার আপন কেউ আসলে যদি তোমার ভালো লাগে তাহলে আসুক। সানিতা খুবই খুশি হয়ে যায়। স্বামীর হাত ধরে তাকে ধন্যবাদ জানালো। তারপর সে চলে গেল। দুদিন পরই তার ছোট বোন তুবা চলে এলো। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল রিহান। তুবাকে দেখে সে অবাক হয়ে গেল, কারণ এই প্রথম তুবাকে সে বাস্তবে দেখছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? বিষয় কাটিয়ে উঠে রিহান জবাব দিল, বেশ ভালোই, তুমি? তাদের কথার মাঝেই সানিতে আসলো। এসেই পড়েছিস? এত লেট হলো কেন? রাস্তায় কোনো ঝামেলা হয়নি তো? তুবা বড় বোনকে জড়িয়ে ধরে বলল, আপু একটু শান্ত হ। ঢাকার রাস্তায় জ্যাম কেমন সেটা বুঝি জানো না, তাই একটু দেরি হলো, কিন্তু কোনো সমস্যাই হয়নি। তুমি আর চিন্তা করো না। এখন বলো, কেমন আছো? আমি তো ভালোই আছি। তুই? বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। মা তোমাকে খুব মিস করে রে আপু। সানিতার মন খারাপ হয়ে গেল। আজ থেকে 2 বছর আগে বাবা মায়ের অমতে রিহানকে বিয়ে করেছিল সে। রিহান বেকার ছিল, 2টা টিউশনি ছিল তার একমাত্র সম্বল। আর সানিতা বড়লোক বাবার সুন্দরী মেয়ে। তাই সানিতা একদিন বাসা থেকে রাগ করে বের হয়ে গেল, আর ফিরে যায়নি। কিন্তু ছোট বোন তুবার সাথে সে প্রায়ই ফোনে যোগাযোগ করত। তার এসব স্মৃতিচারণ ভাঙল তুবার ধাক্কায়। ফ্রেশ হবো আপু, খুব খিদে পেয়েছে রে। হ্যাঁ চল, আমি খাবার দিচ্ছি টেবিলে, তুই ফ্রেশ হয়ে নে, তারপর তোর রুমও দেখাচ্ছি। তুবা আসার পর থেকে সানিতা বেশ খুশি। 2 বোন মিলে রাজ্যের সব জমানো গল্প বলছে, হাসাহাসি, কখনো বা কান্না। এসবের মাঝে তুবা খেয়াল করল রিহান শুধু তার দিকেই তাকিয়ে আছে। খাবার টেবিলে খেতে বসে রিহান একবার পানি ফেলে পুরো গা ভিজিয়ে ফেলল তুবাকে দেখতে দেখতে। এভাবে বেশ কিছুদিন কাটতে লাগলো। একদিন সানিতা অফিস যেতেই তুবা রিহানের রুমে গেল। গিয়ে খাটে বসে বলল, আপনি কি ভেবেছেন আমি কিছু দেখি না? রিহান একটু বিচলিত হয়ে বলল, মানে কি বলতে চাচ্ছ? এই যে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন, রাতে রুমের সামনে হাঁটাহাঁটি করেন, সেদিন তো পড়ে যেতে নিলেন একদম। এই বলে হাহা করে হাসতে শুরু করলো তুবা। আর তখনই রিহান বলে ফেলল, আগে যদি জানতাম সানিতার ছোট বোন তার থেকেও বেশি সুন্দর, কসম করে বলছি ওকে ভুলেও বিয়ে করতাম না। তাই নাকি? অবশ্য এখনই বা মানা করছে কে? মানে? শুধু মানে মানে করে। শালি আধি ঘরোয়ালি, এটা বুঝে জানেন না? তাছাড়া পুরুষ তো 4 বিয়ে করতেই পারে। আমিও ভাবছি আমার বোনটা কি লাকি, আপনাকে পেয়েছে। আই উইশ আমিও এত লাকি হতাম। এই কথা বলেই সে রুম থেকে হেঁটে বের হয়ে গেল। রেহান মনে মনে ভাবতে লাগলো, তুবা কি তাকে কোনো ইশারা দিয়ে গেল?
একদিন পার হলো, তুবার ব্যবহার চেঞ্জ হতে শুরু করলো। সে এখন প্রায় রিহানের পাশে বসে টিভি দেখে। ডাইনিং টেবিলেও সে গিয়ে রিহানের পাশের চেয়ারে আগে ভাগে বসে পড়ে, সানিতা বসার আগেই। রিহানও বেশ খুশি হতে লাগলো। একদিন অফিস থেকে এসে সানিতা দেখল তারা দুজন বালিশ নিয়ে মারামারি করছে। সানিতার কাছে বিচ্ছিরি লাগলো ব্যাপারটা, কিন্তু তবুও সে কিছুই বলল না। তুবা সেজে গুজে এসে বলল, আমি আর রিহান একটু বাইরে যাচ্ছি, দেখো তো আপু আমাকে কেমন লাগছে। কোথায় যাচ্ছিস? আমাকে তো একটুও বললি না। তোমার তো শরীর খারাপ, তাই ডিস্টার্ব করে নি। আমার না বাসায় খুব দম বন্ধ হয়ে আসছে, তাই একটু বাতাস খেয়ে আসবো, বেশিক্ষণ লাগবে না, তোমার জন্য খাবার নিয়ে আসবো। সানিতে কিছুই বলল না, শুধু অন্যদিকে ফিরে শুয়ে রইল। তারা বের হয়ে যেতেই ভীষণ কান্না পেল তার। সে কল্পনাও করেনি তার ছোট বোনের দিকে তার স্বামী নজর দেবে। তারা দুজন খুব রাত করে বাসায় ফিরল। রিহান তার রুমে আসতেই সানিতে উঠে বসল। আরে তুমি এখনো ঘুমাওনি? তোমাদের এত দেরি হলো কেন? আজকের দিনটা বেস্ট দিন আমার লাইফের, জানো। সানিতার নিজেকে কন্ট্রোল করতে পারল না, সে বলেই ফেলল, তুমি ভেবেছ আমি কিছুই বুঝি না? আমার বাবা মা ঠিকই বলেছিলেন তোমার ব্যাপারে, তুমি যে এত নিকৃষ্ট তা আমি কল্পনাও করিনি। রিহানও পাল্টা জবাব দিতে শুরু করলো। তাদের কথার আওয়াজে পাশের রুম থেকে ছুটে এলো তুবা। তাকে দেখে সানিতে বলল, তুই কালই আমার বাসা থেকে চলে যাবে। কি বলছে এসব আপু? আপু, লজ্জা লাগেনি তোর আমার সাথে এসব করতে? কি ক্ষতি করেছিলাম আমি তোর? তুবা চুপ করে মাথা নিচু করে রইল। পরদিন সকালে সানিতা তার ব্যাগ সহ চলে যেতে নিচ্ছিল, আর রিহান তাকে আটকালো। কোথায় যাচ্ছ? যেখানে যায় না কেন সেটা তোমার মাথায় ব্যথা না। যেখানে ভরসা নেই, ভালোবাসা নেই, সব শুধু প্রতারণা, এরকম নিকৃষ্ট কারো সাথে এক মুহূর্ত আর এক ছাদের নিচে থাকা সম্ভব না। তারপরে সানিতা চলে গেল বাসা থেকে। কিছুক্ষণ পর তুবাও রেডি হলো চলে যাওয়ার জন্য। রিহান অনেক চেষ্টা করলো তাকে আটকানোর। তুমি যেও না প্লিজ, আমি কিভাবে বাঁচবো? আমরা বিয়ে করে নেই, চলো। না, আমি রাত অনেক ভেবেছি, আমি আসলে ভুল করে ফেলেছি, আর ভুল করতে চাই না। আপনি আমার বোনের সাথে অনেক অন্যায় করেছেন। এসব বলে তুবাও চলে গেল। 2 দিন পর রিহানের কাছে কল আসলো এক অফিস কলিগের। সে যে কোম্পানিতে চাকরি করে সেখান থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে টাকা চুরির, কারণ সে যে হিসেব দেখিয়েছে তা ভুল। তার চাকরি তো গেছেই, সাথে জেলও খাটতে হবে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রিহান বুঝতে পারল তার পাপের শাস্তি সে পেতে চলেছে। সে সানিতার কাছে কিভাবে ক্ষমা চাইবে ভেবে পেল না, তাই সে টেক্সট লিখে পাঠালো, আমাকে পারলে ক্ষমা করে দিও। তুমি লাইফ থেকে যেতে না যেতেই শাস্তি শুরু হয়ে গেছে। অফিস থেকে মামলা হয়েছে, জেলে যেতেই হবে, হয়তো সেখানে বাকি জীবন কাটাবো। তোমার পক্ষের শাস্তি আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছেন। একজন ভালো লাইফ পার্টনার হতে পারেনি, তবে দোয়া রইল তুমি সুখী হও। সে টেক্সট দেখার পর সানিতার চোখ ভিজে এলো। সে স্বস্তিও পেল অপরাধীর শাস্তি হতে দেখে। পরকীয়া একটি ক্ষমার অযোগ্য অপরাধ। স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র বন্ধন। কেউ যদি সে সম্পর্কে বিশ্বাস ভঙ্গ করে তবে তাকে প্রকৃতি কখনো ছাড় দেয় না।